অন্নপূর্ণা ভাণ্ডারের যে ক্রাইটেরিয়া দিয়েছেন তাতে মোটামুটি যত মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তার 3/1 মানুষ পাবেন। মাঝখান থেকে 1,500 টাকা 3,000 টাকা করতে গিয়ে 1,500 টাকাটাও চলে যাচ্ছে মানুষের। ভাবের ঘরে চুরি করে লাভ নেই বাপু। কম্পাউন্ডার কালচার তৃণমূল কংগ্রেসকে শেষ করেছে। বিরোধীতে থেকে যদি নেতা হতে হয় আগুনে পুড়ে খাঁটি সোনা হতে হয়। আজকে অভিষেক ব্যানার্জির সামনে সেটাই চ্যালেঞ্জ। বুথের গণনায় দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস একটি ভোট পেয়েছে, একটি সংখ্যালঘু অধ্যুষিত বুথে, এবং বিজেপির প্রার্থী সেখানে 600-র বেশি ভোট পাচ্ছে, যেখানে টোটাল ভোটারই 650-700-র কাছাকাছি। কিছু সেলিব্রিটি, কিছু হোমরা চোমরা নেতা মন্ত্রী, তারা মমতাদির কাছে কার্যত গ্রাসরুট লেভেলে, তৃণমূল কংগ্রেস তো তৃণমূল স্তরে কর্মীদের যন্ত্রণার কথা পৌঁছতেই দেয়নি। পুরো আরজি করের দায়টা একবারই তৃণমূল নিয়েছিল এই সন্দীপ ঘোষ নামক ব্যক্তিকে রাতারাতি প্রমোশনাল পোস্টিংটা দিয়ে। কি দরকার ছিল? এই 2021 পরবর্তী সময়ে তৃণমূল নেতাদের চলন বলন ঔদ্ধত্য বহু ক্ষেত্রে মানুষকে তৃণমূল বিমুখ করেছে। 150-র উপরে এমএলএর কাছে মমতা ব্যানার্জি প্রাইভেট নাম্বার ছিল না। এই সিরিয়ালে কাজ করা 3 দিন মুখ দেখানো একটা নায়ক বা নায়িকা, নায়ক না, সাইড রোলে 3rd নম্বর রোলে কাজ করা, তারা মমতা ব্যানার্জিকে ডাইরেক্ট পার্সোনাল মেসেজ করতে পারে। আপনারা দেখেছেন হকার উচ্ছেদ কেন্দ্র করে, বিশেষ করে হিন্দু হকার যারা দিনের পর দিন শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, এবং যাদেরকে উচ্ছেদ করা হচ্ছে তারা বলছে যে আরে আমরাই তো বিজেপিকে ভোট দিয়ে আনলাম। 2026-এর বিধানসভা নির্বাচনে কার্যত ভরাডুবি তৃণমূলের। 15 বছর ক্ষমতায় থাকার পর এই ভরাডুবি দেখতে হলো তৃণমূলকে। আজকে এই বিষয় নিয়ে সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন অরূপ চক্রবর্তী। অরূপদা, স্বাগত জানাচ্ছি আর+ নিউজে। এই ভরাডুবি 15 বছর ক্ষমতায় থাকার পর এই ভরাডুবির কারণ কি বলে মনে হচ্ছে? 15 বছর সরকারে থাকলে খুব স্বাভাবিকভাবেই একটা অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয় যে কোনো সরকারের। আপনার কি মনে হচ্ছে গোটা দেশে এই মুহূর্তে বিজেপির জন্য সময়টা খুব সুখকর যাচ্ছে? বিজেপি তো 12 বছর দেশের সরকারে রয়েছে। যেভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, যেভাবে নিটের প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, যেভাবে ডাবল ইঞ্জিন শাসিত রাজ্যে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা বাড়ছে, যেইভাবে সমস্ত জিনিসপত্রের দাম লাগাম ছোঁয়া, তারাও খুব ভালো জায়গায় নেই। 15 বছর একটা সরকার চলেছে এবং মাথায় রাখতে হবে কোন সময় চলছে, যখন 24/7 সার্ভেলেন্স। এটা সিপিএমের 34 বছরের মতো, 34 বছরের মধ্যে বোধহয় 28-30 বছর কোনো মিডিয়া সার্ভেলেন্সই ছিল না, প্রিন্ট মিডিয়ার কয়েকটা সংস্করণ ছাড়া। কিন্তু আজকে ইলেকট্রনিক মিডিয়াকেও ছাপিয়ে গিয়েছে ইন্টারনেট। প্রত্যেকের হাতে স্মার্টফোন, প্রত্যেকেই রিপোর্টার। তাই কোনো প্রান্তে কোনো খবর হলেই ভাইরাল হতে সেটা কিছুক্ষণ বেশি সময় লাগে না। সেই জায়গায় দাঁড়িয়ে 15 বছরের অ্যান্টি ইনকামবেন্সি, তার সাথে এসআইআরের নামে প্রায় 35 লক্ষ বৈধ নাগরিকের নাম বাদ দেওয়া। কেন বৈধ নাগরিকের নাম বাদ দেওয়া বলছি? কারণ আপনারা দেখেছেন ট্রাইব্যুনালে যত মানুষ অ্যাপ্লাই করেছে, 1476 জন অ্যাপ্লাই করেছিল সেকেন্ড ফেজের আগে, 1468 জনের নাম উঠে গেছে, অর্থাৎ 99.6% মানুষ বৈধ অ্যাজ পার দ্য লাস্ট রিপোর্ট। তাদের নাম বাদ দিয়ে দেওয়া, তো 35 লাখ এই বৈধ ভোটারের নাম বাদ দেওয়ায় 34টা বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত সিট সরাসরি তৃণমূলের মার্জিনের থেকে অনেক বেশি মার্জিনে নাম বাদ গিয়েছে। তাহলে আপনি যদি 207 ভর্তি না 206, কারণ একটি সিট তো গণনায় কারচুপি হয়েছে, প্রকাশ্যে সকলেই জানেন, যেটা রাজারহাট গোপালপুর, এই রাজারহাট নিউ টাউন সম্ভবত, যেটা পীযূষ কানোরিয়া জিতলেন। শেষ রাউন্ডে একটি মাত্র বুথের গণনায় দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস একটি ভোট পেয়েছে, একটি সংখ্যালঘু অধ্যুষিত বুথে, এবং বিজেপির প্রার্থী সেখানে 600-র বেশি ভোট পাচ্ছে, যেখানে টোটাল ভোটারই 650-700-র কাছাকাছি। এই কাউন্টিংটা চ্যালেঞ্জ করা উচিত সুপ্রিম কোর্ট। আমি জানি না পার্টি কি করবেন না করবেন। সেই জায়গায় দাঁড়িয়ে 34টা সিট সরাসরি এসআইআরের সহযোগিতায় বিজেপি জিতেছে। কিন্তু হ্যাঁ, 34টা সিটও যদি বাদ দেওয়া হয়, 206ও যদি ধরি 207-এর বদলে, তাহলেও বিজেপি 172। আমি যদি তর্কের খাতিরে ধরি, কাউন্টিংয়ে বেশ কিছু ম্যাল প্র্যাকটিস হয়েছে, প্রেশার ক্রিয়েট হয়েছে। 8, 10, 15টা সিট ছাড়া যেই সিটগুলোতে ম্যাল প্র্যাকটিসের অভিযোগ উঠছে, সেই সিটগুলোতে তৃণমূল প্রথম রাউন্ড থেকেই পিছিয়ে ছিল মোরলেস। আমি যদি তর্কের খাতিরে ওই 8, 10, 15টা আসনও বাদ দিই, 20টা আসনও বাদ দিই, তাহলে 172 থেকে 20টা বাদ দিলে 152 হয়। মানে বিজেপি 148 পেয়েছে।
ফেয়ার ভোটেই, অর্থাৎ সরকার করতে যতগুলো বিধায়ক লাগে ততগুলো বিধায়ক বিজেপি পেয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পরাজয় ঘটেছে, ভাবের ঘরে চুরি করে লাভ নেই। এর পিছনে এসআইআর যেরকম একটা কারণ, গভর্নমেন্টের কিছু ভুল সিদ্ধান্ত অবশ্যই তার কারণ। আমার পরিষ্কার মনে হয়েছে যে এইটার একটা শহুরে মধ্যবিত্তর উপরে প্রভাব পড়েছে। এই যে চিংড়িহাটা ফ্লাইওভারের পাশে মেট্রো রেলের যে 366 মিটারের কাজ, এই কাজটা আটকানোর জন্য বারবার সরকার সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে। রেলের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমাদের 4-5 দিনে একটা স্প্যান দরকার, সেটাও দেওয়া হয়নি। এবং বিজেপি সরকার পলিটিক্যালি যেটা করলো, ঠিক চিংড়িহাটার আগে, অর্থাৎ ওই বর্তমান ভবন বরুণ সেনগুপ্ত যে মেট্রো স্টেশন, সেই অবধি মেট্রোটাকে চালু করে দিল। অর্থাৎ মানুষের ক্ষোভটাকে বাড়িয়ে দিল যে দেখো এই অবধি মেট্রো চলে এসছে, শুধু মমতা ব্যানার্জি সরকারের জন্য বাকি কাজটা হচ্ছে না। এবং সেক্টর 5-এ যে হাজার হাজার ছেলে মেয়ে কাজ করতে যায়, বাড়ি ফেরার পথে ওই চিংড়িহাটার মুখটায় যে নরক যন্ত্রণা রোজ সহ্য করতে হয়, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা জ্যামে আটকাতে হয়। আজকে যদি মেট্রোর কাজটা কমপ্লিট হয়ে যায়, তাহলে তো 15 মিনিটে সেক্টর 5-এ পৌঁছে যাবে সায়েন্স সিটি থেকে, বা তারও কম সময়। এইগুলো শহুরে মধ্যবিত্তের উপর খুব প্রভাব ফেলেছে। আজ তো দেখা গেল 4 দিনের মধ্যে কাজটা 5 দিনে কার্যত মূল যে স্ট্রাকচারাল কাজটা কমপ্লিট হয়ে গেল। তাহলে সেটাকে কার বুদ্ধিতে আটকানো হয়েছিল? নিশ্চয়ই মমতাদিকে কেউ না কেউ বুদ্ধিটা দিয়েছিলেন। তো তারা দলেরই কেউ কেষ্টবিষ্টু হবেন। সেই কেষ্টবিষ্টুগুলো হচ্ছে সর্বনাশের জন্য মূল দায়ী। মানুষ অসুস্থ হয়েছে, মানুষ জানে ডাক্তারের কাছে গেলে তার রোগ সেরে যাবে। ডাক্তারবাবু ভালো, ডাক্তারবাবুর উপর বিশ্বাস আছে রোগীর। রোগী যখন ডাক্তারবাবুর কাছে যাচ্ছে, ডাক্তারবাবু চেম্বারে ঢুকতে পারছে না, বাইরে কম্পাউন্ডার রোগীকে ভাগিয়ে দিচ্ছে, বলছে না না এখন ডাক্তারবাবুর সময় নেই, এখন দেখা করতে পারবেন না। অথচ রোগী জানে ডাক্তারবাবুর সাথে দেখা করলে যদি সমস্যাটা জানাতে পারে, ডাক্তারবাবু যে নিদান দেবেন রোগ সেরে যাবে। রোগীটার নাম তৃণমূল কংগ্রেস, ডাক্তারবাবুর নাম মমতা ব্যানার্জি, আর ওই কম্পাউন্ডারগুলো হচ্ছে ওই কেষ্টবিষ্টুগুলো, যেগুলোর আগে 3টে গাড়ির কনভয়, পেছনে 4টে গাড়ির কনভয়, 2 ডজন সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াতো, যেগুলো কেউ মমতা ব্যানার্জির ডান হাত, কেউ বা হাত, কেউ অজু হাত, কেউ ডান কান, কেউ বা কান হয়ে রয়েছিল। সেই কেষ্টবিষ্টুগুলো দিনের পর দিন মমতা ব্যানার্জি যে তৃণমূল স্তরের কর্মীদের জন্য তৃণমূল কংগ্রেসটা তৈরি করেছিলেন, তাদের থেকে বিচ্যুত করে রেখেছিল। কিছু সেলিব্রিটি, কিছু হোমরা চোমরা নেতা মন্ত্রী, তারা মমতাদির কাছে কার্যত গ্রাসরুট লেভেলে, তৃণমূল কংগ্রেস তো তৃণমূল স্তরের কর্মীদের যন্ত্রণার কথা পৌঁছতেই দেয়নি। অন্যতম কারণ আজকে এটা আমার অন্তত মনে হচ্ছে, আমি যদি ভুল হই, ইতিহাস পরবর্তীকালে দেখবে কে ঠিক কে ভুল। তার সাথে সাথে আরজি করের ঘটনার অভিঘাত তো আছেই। আরজি কর তো তৃণমূল অন্যায়টা করেনি, যে অপরাধ করেছে তৃণমূলের সরকার তাকে সাথে সাথে জেলে পুরেছে। সিবিআইও প্রমাণ করেছে যে সেই অপরাধটা করেছে, কারণ আজকের দিনে ডিজিটাল ফুটপ্রিন্ট, বায়োমেট্রিক, ফিঙ্গারপ্রিন্ট, এমনকি ডিএনএ স্যাম্পল পর্যন্ত ম্যাচ করে প্রমাণিত হয়েছে সেই ধর্ষক এবং খুনি। পুরো আরজি করের দায়টা একবারই তৃণমূল নিয়েছিল এই সন্দীপ ঘোষ নামক ব্যক্তিকে রাতারাতি প্রমোশনাল পোস্টিংটা দিয়ে। কী দরকার ছিল? এবং সে হাসপাতালে ঢুকতে পারছে না, বিক্ষোভ চলছে। রাজ্যের একজন মন্ত্রী এবং একজন বিধায়ককে দল পাঠালো ওই বিক্ষোভের মধ্যে দিয়ে তাকে চেয়ারে বসিয়ে আসতে। কেন বাবা? সন্দীপ ঘোষ কে? তৃণমূলের কোন কার্যকর্তা? তার জন্য তৃণমূলকে দায় নিতে হবে? মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী, চন্দ্রিমাদি প্রতিমন্ত্রী ছিলেন। তাহলে কি কোনো সুপার স্বাস্থ্যমন্ত্রী যে মমতা ব্যানার্জির নির্দেশকে কার্যত প্রভাবিত করতে পারেন? কার জন্য সন্দীপ ঘোষকে ওই পোস্টিংটা দিয়ে গোটা পশ্চিমবাংলার মহিলাদের ভোটটাকে আঘাতপ্রাপ্ত করা হলো? আরজি করার পরে তার কোনো ইলেকশন আমাদের ফেস করতে হয়নি। বাই ইলেকশনগুলো ছেড়ে দিন, বাই ইলেকশন জেনারেল ইলেকশনের সাথে আলাদা হয়, কারণ বাই ইলেকশনে সরকারের কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে না। 2024-এর পরে আরজি কর হলো 8ই আগস্ট মধ্যরাতে, 9ই আগস্ট সকাল থেকে সারা বাংলা উত্তাল। 2026-এর নির্বাচন, তৃণমূলের মহিলা ভোট এক ধাক্কায় অনেকটা সরে গেল। রত্না দেবনাথ জিতলেন, মহিলারা তাকে সমর্থন দিয়েছে। তৃণমূল যে অন্যায় করেনি তার শাস্তি তৃণমূলকে পেতে হলো এই সন্দীপ ঘোষ নামক ব্যক্তিটিকে তড়িঘড়ি প্রমোশন দিয়ে। কী স্বার্থ ছিল আমি জানি না, কার উদ্দেশ্য ছিল আমি জানি না, কিন্তু ক্ষতিটা তৃণমূলের হয়ে গেল।
এর সাথে সাথে গ্রাম বাংলায় শহরাঞ্চলে এক শ্রেণীর নেতার জীবনযাপন এমন মানে পৌঁছে গেছে, মানুষের চোখে লেগেছে। ঠিক যেভাবে 2000, 2005, 2007, 2008 সিপিএমের নেতাদের চলন বলন ঔদ্ধত্য মানুষ ঘৃণা করত, এই 2021 পরবর্তী সময়ে তৃণমূল নেতাদের চলন বলন ঔদ্ধত্য বহু ক্ষেত্রে মানুষকে তৃণমূল বিমুখ করেছে। কিন্তু সেই সমস্যাগুলো সবই ওভারকাম করা যেত যদি রোগী যে সে ডাক্তারবাবুর কাছে পৌঁছতে পারত। তৃণমূল স্তরের কর্মীরা, সাধারণ মানুষের প্রতিনিধি যারা, তারা যদি মমতাদির কাছে পৌঁছতে পারতেন, বার্তাটা দিতে পারতেন, তাহলে হয়তো রোগটাকে ধরা যেত, চিকিৎসাও করা যেত। আজকে বড় দেরি হয়ে গেল। পৌঁছতে দেওয়া হয়নি। কী করে দেবে? মমতা ব্যানার্জির ধর্ণা মঞ্চের পাশে দেখেছেন এমএলএরা উঠতে পারেনি, গ্রাম বাংলার অধিকাংশ নিচে বসেছিলেন। তারা উঠেছে একটা কোনো সিরিয়ালে 3 দিন এটা কোনা দিয়ে মুখ দেখানো কোনো অভিনেতা অভিনেত্রী, তার কাছে মমতা ব্যানার্জির প্রাইভেট নাম্বার রয়েছে। পশ্চিমবঙ্গে আগের টার্মে 215 জন 214 জন তৃণমূলের এমএলএ ছিল, বাই ইলেকশন নিয়ে প্রায় 220-21টা এমএলএ ছিল। 150-র উপরে এমএলএর কাছে মমতা ব্যানার্জির প্রাইভেট নাম্বার ছিল না। সিরিয়ালে কাজ করা, 3 দিন মুখ দেখানো একটা নায়ক বা নায়িকা, নায়ক না, সাইড রোলে 3rd নম্বর রোলে কাজ করা, তারা মমতা ব্যানার্জিকে ডাইরেক্ট পার্সোনাল মেসেজ করতে পারে। ওই যে বলছি কম্পাউন্ডার কালচার সর্বত্র। এই কম্পাউন্ডার কালচার যদি পুরোপুরি নির্মূল, এই কম্পাউন্ডারগুলো সবার আগে পালিয়েছে। সেই হোমরা চোমরা কেষ্টু বিষ্টুগুলো যারা 2 ডজন পুলিশ নিয়ে ঘুরত, সবার আগে সেগুলো পালিয়েছে। আজকে এই বিপদের দিনও আমি ওয়ার্ডে রয়েছি, অফিস করছি, পার্টি অফিসে বসছি, আর ওই মাতব্বরগুলো পালিয়ে গেছে। আচ্ছা অরূপদা, 2019 সাল যখন লোকসভা নির্বাচনে বিজেপি একটা ভালো ফল দেখতে পাওয়া গেল, বিভিন্ন জায়গায় গ্রাম বাংলায় দেখেছি তৃণমূল কর্মীরা ঘর ছাড়া বিভিন্ন জায়গাতে, তখন কিন্তু দলের বিভিন্ন নেতৃত্বরা তারা নেমেছেন, ঘরে ফেরানোর চেষ্টা করেছেন। কিন্তু যারা মূল নেতৃত্ব, যাদেরকে দেখে কর্মীরা রাজনীতিতে নামছেন, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, এইবারে 4 তারিখ নির্বাচনের ফলের পর আজ 30 তারিখ অভিষেক ব্যানার্জি মাঠে নামছেন। 25 দিন তিনি বেরোলেন না কালীঘাটের বাইরে। কোথাও কি কর্মীদের মনোবলে প্রভাব পড়বে না? আমি আগেও একাধিক ইন্টারভিউতে বলেছি, দিস ইজ দ্য হাই টাইম হোয়েন ইউ হ্যাভ টু প্রুভ ইয়োর সেলফ। শাসনে থাকা, ক্ষমতায় থাকা অবস্থায় নেতা আর বিরোধীতে থেকে নেতা, দুটোর মধ্যে আকাশ আর পাতাল তফাৎ রয়েছে। বিরোধীতে থেকে যদি নেতা হতে হয়, আগুনে পুড়ে খাঁটি সোনা হতে হয়। আজকে অভিষেক ব্যানার্জির সামনে সেটাই চ্যালেঞ্জ, যে আজকে দাঁড়ালে, বেরোলে, হয়তো রাস্তায় বেরোলে তাকে নিগ্রহ করতে পারে, রাস্তায় বেরোলে তিনি আক্রান্ত হতে পারেন। মমতা দিয়েও তো আক্রান্ত হয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে সিপিএমের গুন্ডা বাহিনী, হাজরা মোড়ে রক্তাক্ত করেছে, 21শে জুলাই খুন করতে চেয়েছে, মহাকরণের ভেতরে মেরে ফেলতে চেয়েছে, সিঙ্গুরে রাতের অন্ধকারে চুলের মুঠি ধরে মারতে মারতে মমতা ব্যানার্জিকে সেকেন্ড হুগলি ব্রিজের উপর ফেলে দিয়ে গেছে। মমতা ব্যানার্জি তো হার মানেননি, লড়াই করেছিলেন বলে বাংলার মসনদে বাংলার মানুষই পৌঁছেছিল। যদি তৃণমূলের অত্যাচারিত কর্মীদের, যারা বিজেপির দাপটে ঘর ছাড়া, যদি সেই পরিবারগুলোর পাশে দাঁড়ান, নিশ্চিতভাবে আগামী দিনে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়তো ঘুরে দাঁড়াবে। অভিষেক পারবেন কি না সেটা সময় বলবে, কিন্তু 2019 সালে ঠিকই বলেছেন, যেভাবে লোকসভায় পরাজয়ের পর, বিশেষ করে আমার এখনও মনে আছে আরামবাগ সাব ডিভিশন, আরামবাগ, গোঘাট, খানাকুল, পুরসুরা, এদিকে ব্যারাকপুর সাব ডিভিশনে নৈহাটি থেকে শুরু করে কাঁচরাপাড়া, হালিশহর, জগদ্দল, বিস্তীর্ণ অঞ্চলে তাণ্ডব করেছিল বিজেপির গুন্ডাবাহিনী। উত্তরবঙ্গের একাধিক জায়গায় পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেই সময় তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন শুভেন্দু অধিকারী। দায়িত্ব নিয়ে একের পর একের জায়গায় মমতা ব্যানার্জির নির্দেশে গিয়ে পার্টি অফিসগুলো রেস্টোর করেছিলেন, খুলিয়েছিলেন। এটা তো সত্যি। আজকে একটা তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী, আমি মুখ্যমন্ত্রী বিজেপির শুভেন্দু অধিকারী বলছি না, তৃণমূল কংগ্রেসের তৎকালীন নেতা শুভেন্দু অধিকারী, যে 2019 সালে এই বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে পার্টি অফিসগুলো খুলিয়েছিল, সেই নেতার অভাব তো কর্মীরা অনুভব করেছে। কারণ যে কম্পাউন্ডারগুলো মমতা ব্যানার্জিকে ঘিরে থাকতো, সেগুলো পালিয়ে গেছে। এরা তো কোনো নেতা ছিল না, মমতা ব্যানার্জির আলোয় আলোকিত। শুভেন্দু অধিকারী তো মেরুদণ্ডটা ছিল। হতে পারে সে আমার রাজনৈতিক মতের বিরোধী, আমি তার রাজনীতির সমালোচক, আমি বিজেপির রাজনীতির চরমতম বিরোধিতা করেছি, কিন্তু শুভেন্দু অধিকারী তৎকালীন তৃণমূল নেতা, তার অন্তত দম ছিল যে বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়েও পার্টি অফিসগুলো খুলবার। আজকে সেই নেতার অভাব। আজকে অভিষেক নামছেন, আজকে অভিষেক দাঁড়িয়ে যদি মাটি কামড়ে লড়াইটা দিতে পারেন, আগামীতে অভিষেকও নেতা হবেন।
তৃণমূলের যারা এতদিন মুখপাত্র ছিলেন, আপনি ছাড়াও আরও অনেকে মুখপাত্র ছিলেন, তারা আজ বিক্ষুব্ধ হয়ে দলের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করছেন যে দলের কর্মী, দলের নেতা হয়ে ক্যামাক স্ট্রিটের 7 তলায় তারা পৌঁছতে পারতেন না, দলের উচ্চপদস্থ নেতৃত্বের কোনো বার্তা দিতে পারতেন না, কি প্রয়োজন কোনো কথাবার্তা আলোচনা কিছুই করতে পারতেন না। আইপ্যাক আসার পর দলের এই অবস্থা হয়েছে এই কর্পোরেটাইজেশনের জন্য। এইটাই কি ভরাডুবির কারণ, একটা কারণ হিসেবে মনে করছে? আইপ্যাক আসার আগে যেন তারা খুব যোগাযোগ করতে পারতেন মমতা ব্যানার্জির সাথে, এমন ভাব করছেন আইপ্যাক আসার আগে তারা মমতা ব্যানার্জির সাথে একসাথে চা খেতেন আর আড্ডা মারতেন, না অভিষেক ব্যানার্জির সাথে দেখা করতে যেতেন। ভাবের ঘরে চুরি করে লাভ নেই বাপু। কম্পাউন্ডার কালচার তৃণমূল কংগ্রেসকে শেষ করেছে। কখনো সেই কম্পাউন্ডারের নাম হয়েছে পার্থ চট্টোপাধ্যায়, কখনো সেই কম্পাউন্ডারের নাম হয়েছে মুকুল রায়। মুকুলদা তাও কর্মীদের সাথে কথা বলতেন, মিথ্যে কথা নয়। মুকুলদার কাছে গিয়ে কর্মীরা মনের কথা বলতে পারত। কিন্তু ওই যে বৃত্ত, ওই বৃত্তকে ভেদ করে তো মমতা ব্যানার্জি অবধি পৌঁছানো যায়নি। যুগে যুগে কম্পাউন্ডারদের নাম বদলেছে, ফাংশনালিটি একই রয়েছে। যারা বলছেন আইপ্যাক আসার আগে কি তারা মমতা ব্যানার্জিকে ডাইরেক্টলি মিট করতে পারতেন? কম্পাউন্ডার কালচার তৃণমূলকে ধ্বংস করেছে। অর্ধ আমার শেষ প্রশ্ন, এখন বাংলায় ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হচ্ছে, 13 পাতার ফর্ম বিভিন্ন ক্ষেত্রে বলছেন। তা আসার পর এত প্রকল্প এত কিছু চালু করতে চাইছে, কি মনে হচ্ছে বিজেপি আগামী সময় কিভাবে এগোবে? কি মনে হচ্ছে কতটা এগোতে পারবে তারা, বাংলার মানুষের জন্য কাজ করতে পারে? দেখুন, একটা সরকার এসছে সদ্য, মানুষ তাকে ম্যান্ডেট দিয়ে এনেছে। এই সরকারের এখন হানিমুন পিরিয়ড, যাই করবে মনে হবে দারুণ করছে। কিন্তু এই প্রথম সরকার দিন 20-25 হলো, তারা এসছে, শপথ নিয়েছে 9 তারিখ, সেই অর্থে আজকে 20 দিন, 21 দিন, 30 তারিখ। ইতিমধ্যে সরকারের বিরুদ্ধে কিন্তু জনরোষ তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়। আপনারা দেখেছেন হকার উচ্ছেদ কেন্দ্র করে, বিশেষ করে হিন্দু হকার যারা দিনের পর দিন শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, সোনারপুর, বারুইপুর সহ শহরতলি স্টেশন যখন ইন্টারভিউ করছে এই মুহূর্তে বালিগঞ্জে হকার উচ্ছেদ চলছে, এখন চলছে। এবং যাদেরকে উচ্ছেদ করা হচ্ছে তারা বলছে যে আরে আমরাই তো বিজেপিকে ভোট দিয়ে আনলাম। স্টেশনগুলো কি শুধু আদানি ব্যবসা করবে, গরিব মানুষ খাবে না? এই প্রশ্ন কিন্তু মানুষ তুলছে না। অন্নপূর্ণা ভাণ্ডারের যে ক্রাইটেরিয়া দিয়েছেন, তাতে মোটামুটি যত মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তার 3 ভাগের 1 ভাগ মানুষ পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার তো প্রায় সকলেই যারা অ্যাপ্লাই করেছেন পেয়েছে। মাঝখান থেকে 1,500 টাকা 3,000 টাকা করতে গিয়ে 1,500 টাকাটাও চলে যাচ্ছে মানুষের। তো এই ক্ষোভগুলো কিন্তু কিউমুলেটিভ আকারে আস্তে আস্তে জমা হবে। কিন্তু যেহেতু সরকার সদ্য ক্ষমতায় এসছে, এক্ষুনি সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হবে না। শুভেন্দু অধিকারী একটা প্লাস পয়েন্ট হচ্ছে, শুভেন্দু অধিকারী গুড অ্যাডমিনিস্ট্রেটর। তৃণমূল কংগ্রেসের সরকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীকে এর মধ্যে না এনে যদি প্রথম 3 জন কোনো মন্ত্রীর তালিকা করা হয়, আমার ব্যক্তিগত মত প্রথম 3-এর মধ্যে প্রথম নামটি থাকবে সুব্রত মুখোপাধ্যায়, যার অসামান্য কাজের ডিভিডেন্ড তৃণমূল 2016 নির্বাচনে পেয়েছিল। পঞ্চায়েত দপ্তর, গ্রামোন্নয়ন দপ্তর, 100 দিনের কাজ, পুকুর কাটা, গ্রামীণ রাস্তা, পশ্চিমবঙ্গের মানচিত্রটা অনেকটা বদলে দিয়েছিল সুব্রত মুখার্জির দপ্তর। জল ধরো জল ভরো প্রকল্প। তার সাথে সাথে ডক্টর অমিত মিত্রের মতো মানুষের প্রজ্ঞা জ্ঞান, পশ্চিমবঙ্গের রেভিনিউ আর্নিং কালেকশনকে যেই জায়গায় পৌঁছে দিয়েছিলেন, আনঅ্যাসেস জায়গাগুলো থেকে যেভাবে ট্যাক্স কালেক্ট করেছিলেন সাধারণ মানুষের উপর বাড়তি প্রেশার না দিয়ে। সিপিএমের জামানায় বহু জায়গা থেকে রেভিনিউ আসতো না, সেই রেভিনিউ কারা পেত কী পেত সেই নিয়ে আমি আর নাই বা ঢুকলাম, কিন্তু সেই জায়গাগুলো থেকে সরকার তার রেভিনিউ পাচ্ছে। যদি প্রথম নাম সুব্রত মুখোপাধ্যায় হয়, দ্বিতীয় নাম ডক্টর অমিত মিত্র হয়, তৃতীয় নাম ইনভেরিয়েবলি হবে শুভেন্দু অধিকারী, যার আমলে পরিবহন দপ্তরে সবচেয়ে বেশি গতি পেয়েছিল। মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীত্বে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, বা কিছুদিন তিনি সেচ ও জলপথ দপ্তরেরও দায়িত্বে ছিলেন। ইনফ্যাক্ট শুভেন্দু অধিকারী 3-এ না থেকে 2-এও চলে যেতে পারতেন যদি শুভেন্দু অধিকারী 11 থেকেই কাজটা করতেন, কারণ তখন তিনি সাংসদ ছিলেন। তিনি বিধায়ক হয়েছেন 2016। শুভেন্দু অধিকারী অ্যাডমিনিস্ট্রেটিভ অভিজ্ঞতা আছে, তিনি কাজ করতে জানেন। এই যে জল জীবন মিশনের 39,000 কোটি টাকা কেন্দ্র থেকে অ্যাপ্রুভাল করিয়ে এনেছেন, এটা তো বাংলার মানুষের ডেভেলপমেন্টের জন্য কাজে লাগবে। আমি তার রাজনীতির বিরোধিতা করতে পারি, যদি বাংলার মানুষের ভালো হয়, সেটার অনাবশ্যক বিরোধিতা করা তো মূর্খামি হবে।
ভালো কাজের যেরকম ভালো বলবো, হকার উচ্ছেদের মতো গরিব মানুষের পেটে লাথি মারা কাজকে সমালোচনা করতেও পিছু পাবো না। ভালো কাজের ভালো বললে যেরকম আমি বিজেপি হয়ে যাব না, তেমনি খারাপ কাজের সমালোচনা করলে অনাবশ্যক বিরোধিতা নয়, গঠনমূলক বিরোধিতাই গণতন্ত্র বিরোধীর কাজ। বিরোধী হিসেবে সেই কাজ করুন, তাতে কে কী বললো কিছু যায় আসে না। এক অন্য খাতে চলছে বর্তমান সময়ে বাংলার রাজনীতি। নতুন সরকার আগামী সময়ে মানুষের পাশে কতটা থাকতে পারে, এখন নজর সেদিকেই। ক্যামেরায় প্রসেনজিৎ শাহর সঙ্গে রিক, আর প্লাস নিউজ, কলকাতা।